আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। জানি আপনারা ইন্ডেক্স নিয়ে জানতে চান, মার্কেট কন্ডিশন বুঝতে চান এবং স্টকগুলো কিভাবে খুঁজবো বা কিভাবে কি করণীয়, আগামী সপ্তাহগুলোতে আমরা কিভাবে প্ল্যান করতে পারি সে সম্পর্কে একটা ক্ষুদ্র টেকনিক্যাল অ্যানালিসিসের ভিত্তিতে মতামত কিংবা দিক নির্দেশনা জানতে চাচ্ছেন। তো আসুন বিস্তারিত অন্য কোনো কথা না বলে সরাসরি মূল পয়েন্টে চলে যাই। সেটা হচ্ছে লাস্ট 5ই সেপ্টেম্বর অর্থাৎ মার্কেট সর্বশেষ বৃহস্পতিবার যেদিন মানে অন ছিল, সেদিন ফেসবুকে মার্কেট শুরু হওয়ার কিছুক্ষণ আগে, আধা ঘন্টার বেশি সময় আগে একটা পোস্ট করেছিলাম, কারেকশন কখনো একটানা হয় না, লালের মাঝখানে সবুজ হলে মন্দ কি। এবং আরেকটা কমেন্ট ছিল, এর বাউন্ডারি হচ্ছে 5960 লেভেল। এই দুইটা পয়েন্ট পর্যন্ত সিম্পল ছিল। এরপরের লাইনটা ছিল, সময়টা খুবই ক্যালকুলেটিভ, হিসেব না মেলাতে পারলে যুদ্ধে নামাটা ঝুঁকিপূর্ণও হতে পারে, যুদ্ধটা ক্ষণস্থায়ী হওয়ার সম্ভাবনাই বেশি। এই চারটা লাইন লেখা ছিল। তো এই চারটা লাইনকে আমি একটু ব্যাখ্যা করব এবং চার্টে দেখাবো। এর থেকে বেশি কিছু বলবো না, আপনাদের বেশি সময়ও নষ্ট করব না, কারণ অনেকেই ভিডিও ছোট করার জন্য রিকোয়েস্ট করেছেন। সো আমি চেষ্টা করব অল্প সময়ে যাতে আপনাদেরকে মেসেজগুলো ডেলিভারি করা যায়। প্রথমত, কারেকশন কখনো একটানা হয় না, লালের মাঝে সবুজ হলে মন্দ কি, এই কথাটার মানে হচ্ছে মার্কেট আসলে কারেকশন হচ্ছে, কিন্তু কারেকশন হওয়ার সময় কারেকশনের মাঝখানে কিন্তু পুল ব্যাক থাকে। কারেকশন একটানা কখনো হয় না, ঠিক তেমনি উত্থানও কখনো একটানা হয় না। সো একটা এক্সপেকটেশন হচ্ছে কারেকশনের মাঝখানে কিছুটা সবুজের দেখা পাওয়া যেতে পারে। এটা হচ্ছে মেসেজ। এখন আসেন গতকালকের চার্টে আমরা যাই। কারেকশন কন্টিনিউশনের মানে কি? কারেকশন কন্টিনিউশনের মানে যেইভাবে মার্কেট পড়তেছে, যেমন এই ক্যান্ডেলটা যদি দেখেন, এটা একটা বিয়ারিশ পিনবার উপরের দিকে সেল প্রেসার, মানে এই সবুজ ক্যান্ডেলটাও সেল ক্যান্ডেল, এই লাল ক্যান্ডেলটাও সেল ক্যান্ডেল, এই লাল ক্যান্ডেলটাও সেল ক্যান্ডেল, এইটা তো পুরাটাই একটা লাল কালারের ক্যান্ডেল, দেখতেই পাচ্ছেন। এখন এই যে লাস্ট যে ক্যান্ডেলটা তৈরি হইলো, এই ক্যান্ডেলটার নাম হচ্ছে ডজি ক্যান্ডেল। সহজভাবে যদি বলি, কোনো টেকনিক্যাল ডিটেইল জটিলতায় যাচ্ছি না, এই ক্যান্ডেলটার মানে হচ্ছে ইনডিসিসিভ ক্যান্ডেল। মার্কেট এই মুহূর্তে এই ক্যান্ডেলটার মাধ্যমে আমাদেরকে বোঝাচ্ছে যে এই মুহূর্তে মার্কেট নিজে আসলে কারেকশন কন্টিনিউ করবে কিনা সেইটা শিওর না। কথাটার মানে বোঝার চেষ্টা করবেন। এই ক্যান্ডেলটার মানে কিন্তু এটা না মার্কেট এখান থেকে আপ হয়ে যাবেই, কিন্তু এই ক্যান্ডেলটার মানে এটা কারেকশনটা অব্যাহত থাকবে কিনা সেটা এখন অস্পষ্ট। এর সাথে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা হচ্ছে, সেই পয়েন্টটা হলো এই ক্যান্ডেলের পজিশনটা কোথায়। এই ক্যান্ডেলটা যদি একটা চলমান ট্রেন্ডের মাঝখানে তৈরি হয়, যেখানে সাপোর্ট রেজিস্ট্যান্স কিছুই নাই, তাহলে আসলে এই ক্যান্ডেলটা মিনিংলেস, পরবর্তীতে কারেকশন ঠিকই অব্যাহত করে। উদাহরণ হিসেবে আপনি দেখতে পারেন যে এই জায়গাটাতে প্রায় তিনটার মতো এরকম ডজি ক্যান্ডেল তৈরি হয়েছে, তিনটা না দুইটা, এটা একটা এটা একটা, এটাই ধরেন এটা হচ্ছে মূল ডজি ক্যান্ডেল। কিন্তু এর পরবর্তীতেও মার্কেট আসলে নিচের দিকেই আসছে, মার্কেট কিন্তু এখান থেকে উপরের দিকে যায় নাই। তার মানে ডজি ক্যান্ডেল হইলেই মার্কেট ওখান থেকে উপরের দিকে যাবে, তার কোনো রকম কোনো গ্যারান্টি নাই। এটা হচ্ছে একটা সত্য কথা। কিন্তু ডজি ক্যান্ডেল হইলে মার্কেট ওইখান থেকে কোন দিকে যাবে সেটাকে বোঝার জন্য একটা ইন্ডিকেশন হিসেবে আমরা নিতে পারি এই ডজি ক্যান্ডেলটার অবস্থান সাপোর্টে নাকি রেজিস্ট্যান্সে। এই ডজি ক্যান্ডেলটা যদি কোনো রেজিস্ট্যান্স জোনে হয়, সাধারণত তারপরে মার্কেট কারেকশনের দিকে আসে। এই ডজি ক্যান্ডেলটাই যদি কখনো কোনো সাপোর্টে হয়, তাহলে মার্কেট উপরের দিকে ওঠার একটা পসিবিলিটি ক্রিয়েট হয়। সিম্পল, পসিবিলিটি ক্রিয়েট হয়, নট পজিটিভ হয়ে গেছে। এবার আসেন এই ডজি ক্যান্ডেলটা কোথায় ক্রিয়েট হয়েছে। সিম্পলভাবে বলতেছি, কিছুই জটিল করতে চাই না আজকে। এই ক্যান্ডেলটা বর্তমানে একটা সমসাময়িক সাপোর্টের মধ্যে ক্রিয়েট হয়েছে। এটা যে স্ট্রংগেস্ট সাপোর্ট ব্যাপারটা এরকম না, কিন্তু এই মুহূর্তে মার্কেট যেই নিচের দিকে নামতেছে, এই নিচের দিকে নামার প্রথম যে সাপোর্টটা, ভ্যালিড যে সাপোর্টটা, সেই সাপোর্টটা হচ্ছে এটা 5703, এই পয়েন্টটা। এই লেভেল থেকে আগামী রবিবার যদি মার্কেট এই ক্যান্ডেলটার নিচে আরো লাল কালারের ক্যান্ডেল তৈরি করে ক্লোজিং দেয়, তাহলে কারেকশন অব্যাহত হওয়ার সুযোগ আছে। কারেকশন অব্যাহত হওয়ার সুযোগ আছে। কিন্তু এই ক্যান্ডেলটা আমাদেরকে একটা সম্ভাবনা দেখায় যে মার্কেট এইখান থেকে আগামী রবিবার যদি এই ক্যান্ডেলটার যে বডিটা তৈরি করছে, এর যে টপ লেভেল, এই লেভেলটার উপরে উঠে কোনো সবুজ কালারের ক্যান্ডেল ক্লোজিং দিতে পারে, তাহলে মার্কেট এই কারেকশনটা থেকে সাময়িক বিরতি দিয়ে উপরের দিকে যাবে। এই হচ্ছে সিম্পল মেসেজ। আর কোনো জটিলতা এর মধ্যে আনবো না, শুধু এইটুকু খেয়াল রাখবেন যে এই ক্যান্ডেলটার
কোন দিকে রবিবারের প্রাইস অ্যাকশনটা হয়। যদি উপরের দিকে হয় মার্কেট উপরের দিকে যাওয়ার পসিবিলিটি ক্রিয়েট হয়ে যাবে, যদি নিচের দিকে হয় বাই এনি চান্স তাহলে নিচের দিকে আসতে পারে। আসার কথা হচ্ছে মার্কেটের যে মেজর সাপোর্ট লেভেল, সেই মেজর সাপোর্ট লেভেল কিন্তু মার্কেট এইখান থেকেও কারেকশন করে ভাঙে নাই, সেই মেজর সাপোর্ট লেভেলে সাপোর্ট নিয়ে মার্কেট উপরের দিকে উঠছে। আর প্রিভিয়াস ভিডিওগুলোতে আপনাদেরকে খুব ক্লিয়ার ভাবে বোঝানো হয়েছে যে কেন মার্কেটের ডাউন ট্রেন্ডটা আসলে শেষ, এটা আপনাদেরকে অনেক আগেই বোঝানো হয়েছে, এটা নিয়ে আর কথা বলতে চাই না। সো এখন মার্কেট আপ ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ডের মধ্যবর্তী কারেকশন ফেজ চলতেছে এবং সেই কারেকশন ফেজের মধ্যবর্তী ক্ষুদ্র একটা সময়ে একটা পজিটিভ মুভমেন্ট দেখতে পাওয়ার একটা আশা করতেছি আমরা আসন্ন সপ্তাহে। এই হচ্ছে কথা। ইটস নট লাইক দ্যাট যে এখান থেকে মার্কেট উত্থান হয়ে অনেক উপরে চলে যাচ্ছে, বা ইটস নট লাইক দ্যাট যে এখান মার্কেট থেকে অনেক মানে মার্কেট অনেক নিচে চলে যাচ্ছে, নট লাইক দ্যাট। বাট এখানে একটা মানে ছোট পুলব্যাকের পজিশন ক্রিয়েট হয়েছে, যেটা রেঞ্জ হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত, যেখানে আমি উল্লেখ করেছি বাউন্ডারি হচ্ছে 5960। এখন এই যে লেভেলটা 5960, এটা কেন ইম্পর্টেন্ট, এটা কি, ফিবোনাচিতে কত পার্সেন্ট, সবকিছু গত ভিডিওতে দেখানো আছে। সো গত ভিডিওটা যারা দেখতে চান তারা দেখেন নাই, ওটা দেখে আপনারা ক্লিয়ার হয়ে নিতে পারেন যে ওইটা কেন গুরুত্বপূর্ণ লেভেল। গত ভিডিওতে বলা হয়েছিল এই হলুদ লেভেলটা অবশ্যই টাচ করবে, এই সবুজ লেভেল পর্যন্ত পৌঁছাতে পারে কোনো একটা জায়গায়, এই বৃত্তের কোনো একটা জায়গা থেকে মার্কেট কারেকশন করে নিচের দিকে আসবে। এবং এই তীর চিহ্নটা দেওয়ার পর স্পষ্ট করে বলা হয়েছে যে এইটা কতক্ষণ পর্যন্ত নিচের দিকে আসবে সেটা এখন বলতে চাচ্ছিও না, বলতে পারবো না। আগামী সপ্তাহের ক্লোজিং এর পর নতুন ভিডিওতে আমরা আলোচনা করব যে কারেকশনটা কোন পর্যন্ত যায় এবং পরবর্তীতে কি হইতে পারে। সো তারই ধারাবাহিক আপডেট হচ্ছে মার্কেট এই লেভেলে, যদি আপনি খেয়াল করেন ঠিক ওই লেভেলটাকেই টাচ করে ওখান থেকেই পড়ে গেছে। বাট এইখানে আমাদের এই সবুজ লেভেলের যে জায়গাটা ছিল, জায়গাটা আরো বড় ছিল, উপরের দিকে আরো একটু জায়গা বাকি রয়ে গেছে। সো এইখান থেকে মার্কেট প্রাইস যদি পজিটিভনেস দেখাতে পারে তাহলে মার্কেটের এইখান থেকে এরকম, সেটা 5920 হইতে পারে, 5940 হইতে পারে, 5960 হইতে পারে, এইরকম কাঙ্ক্ষিত একটা জায়গা পর্যন্ত উঠার পসিবিলিটি ক্রিয়েট হবে। এখন যদি আপনি বলেন 5960 ব্রেক করতে পারবো কি পারবো না, সেইটার উত্তর হচ্ছে আবার আগামী সপ্তাহে আসবে। কারণ দেখেন, আমি তো ভবিষ্যৎ জানি না, আপনারা সবাই জানেন, আমি সিম্পলি চার্টের মধ্যে যে ডেটাটা তৈরি হয় সেই ডেটাটা নিয়ে কথা বলি। সো এটার উপরে যাওয়ার পরে কি হবে না হবে বোঝার অনেক উপায় আছে, সেগুলো নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। যেহেতু আপনারা ছোট ভিডিও চান, শুধু এইটুকু বলে রাখতে পারি আপনাদের ভলিউম খেয়াল রাখতে হবে। কি পরিমাণ ভলিউম দিয়ে এখানে আমরা উঠেছিলাম, সেই লেভেলের ভলিউমের গ্র্যাজুয়াল গ্রোথ, সেই লেভেলের ভলিউমের গ্র্যাজুয়াল গ্রোথ যদি আমরা এই সিকোয়েন্সে দেখতে পাই তাহলে আমরা এগুলো ব্রেক করে উপরে ওঠার কথা চিন্তা ভাবনা করতে পারবো। এখনো পর্যন্ত ওই ধরনের ভলিউম আমরা দেখতে পাই নাই। মার্কেটকে 1500 কোটি ভলিউমের উপরে যাইতে হবে যদি এই লেভেল ভেঙে আমরা 6200 দিকে যেতে চাই। সো ওটা নিয়ে এখন আলোচনা করছি না, বাট আপাতত এইটুকু মুভমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি যদি নাকি আগামী রবিবার দিন মার্কেট পজিটিভলি বিহেভ করে। আগামী রবিবার দিন যদি মার্কেট এই সেম রেঞ্জে ঘোরাফেরাও করে তাতেও কোনো সমস্যা নাই, বাট নতুন করে বড় লম্বা কোনো কারেক্টিভ ক্যান্ডেল তৈরি হওয়া যাবে না, এই হচ্ছে কন্ডিশন। সো এইখানে একটা পসিবিলিটির ক্ষুদ্র জায়গা আমরা খুঁজে পাচ্ছি, যেইটার একটা ইঙ্গিত এখানে দেওয়া হয়েছিল। এবং গত বৃহস্পতিবার দিন এই ক্যান্ডেলের একদম বটম পজিশন যখন টাচ করে, মানে যখন সবচেয়ে কারেক্টিভ মোমেন্ট ছিল, 38 পয়েন্টের মতো ডাউন ছিল আমার মনে আছে, ওই সময় আমি ক্ষুদ্র কিছু কেনাকাটা করেছি। বাট এইখানে বলা আছে সময়টা খুবই ক্যালকুলেটিভ, হিসেব যদি মিলাতে না পারেন তাহলে ঝুঁকিপূর্ণও হইতে পারে। এই কথাটার মানে হচ্ছে যদি এইখানে এসে আবার বাধাগ্রস্ত হয় তাহলে এইখানে বাই করলে এইখানে আবার সেলের সিচুয়েশন ক্রিয়েট হইতে পারে, স্টক ভেদে, সকল স্টকের ক্ষেত্রে না, অবশ্যই সকল স্টকের ক্ষেত্রে না। সো যারা আমরা চার্ট বুঝি তাদের জন্য এখানে একটা ট্রেডিং অপরচুনিটি ক্রিয়েট হইতে পারে, বাট যারা আমরা চার্ট বুঝি না তাদের উচিত কিন্তু স্টকের ভ্যালুয়েশনের উপর চিন্তা করে কোন স্টকগুলো এখন সস্তা অবস্থায় আছে সেই স্টকগুলোর দিকেই ফোকাস করা। কারণ এইখানে গিয়ে যদি আবার এখান থেকে পরে আপনি কিনলেন কিন্তু আপনি বের হতে পারলেন না, আলটিমেটলি কিন্তু পরবর্তীতে আপনার কেনা দামের নিচে চলে আসতে পারে। এই কারণে বলা হয়েছে সময়টা খুবই ক্যালকুলেটিভ, হিসাব মিলিয়ে তারপরে আপনাকে আসলে ফিল্ডে নামতে হবে। সো আমি হিসাব মিলানোর এক্সপেকটেশন নিয়ে ইনভেস্ট করেছি, যদি এইখান থেকে মার্কেট কারেকশনে যায় আমি 20-50 হাজার টাকা আমি লস দিব, লস দিয়ে আমি আবার ওয়েট করতে থাকবো, নিচে আসলে তো আমি ওই স্টকগুলো আরো কমে কিনতে পারবো। সো আমার ক্ষেত্রে এটা ব্যালেন্সড হইতে হবে, কারণ আমি ক্যালকুলেটিভ ডিসিশন নেই।
বাট আপনি যদি সেই ধরনের সিদ্ধান্ত নিতে না পারেন তাহলে বেটার হয় আপনি আগামী রবিবারটা মার্কেট অবজার্ভ করেন, মার্কেটে আসলে কি ঘটে। যদি মার্কেট পজিটিভলি বিহেভ করে তাহলে আপনি স্বল্প সময়ের জন্য এখানে একটা ট্রেডিং অপরচুনিটি পেতে চলেছেন। আর আমি এখনো বলছি না যে 5960 ব্রেক করা অসম্ভব, 5960 ব্রেক করা সম্ভব, কিন্তু সেই সম্ভাবনা সৃষ্টি হওয়ার জন্য যেই ধরনের মার্কেটের মানে ক্যান্ডেলের স্ট্রাকচার হইতে হবে, ভলিউম হইতে হবে, তার কোনোটা এখনো পর্যন্ত বিরাজমান না। খুব সহজ করে যদি এটুকু বলে রাখি, মার্কেটকে একক দিনে অন্তত পক্ষে 100 পয়েন্টের উপরে পজিটিভ হইতে হবে এবং ভলিউমের গ্রাফে ভলিউম 1500 কোটির আশেপাশে উঠতে হবে। এই কন্ডিশনগুলো আসার আগ পর্যন্ত এই 5960 ব্রেক করে উপরে ওঠার পক্ষে আমি আপাতত নাই। বাট যদি ওই পজিশনে যেতে যেতে ওই সিচুয়েশনটা ক্রিয়েট হয় তাহলে তখন আমরা ওইটা এক্সপেক্ট করতে পারবো, যার অ্যানালিসিস পরবর্তী সপ্তাহে আসবে। এই ছিল ইন্ডেক্সের প্রেডিকশন। আর কোনো কারণে মার্কেট যদি এইখান থেকে নিচের দিকে কারেকশন কন্টিনিউ করতে থাকে তাহলে কারেকশন কত দূর পর্যন্ত হতে পারে তা ইতিপূর্বের ভিডিওগুলোতে দেখানো আছে, যেটা ছিল মূলত এই 5400 লেভেলের আশেপাশে। বাট সেইটা এখন না, কারণ এখন আমরা একটা পজিটিভ মুভমেন্ট নিয়ে চিন্তা ভাবনা করতেছি যদি মার্কেট আমাদেরকে রবিবারে সুযোগ দেয়। আসেন আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখিয়ে দেই আপনাদের কনফিউশন কাটিয়ে দেওয়ার জন্য। সেটা হচ্ছে আপনাদেরকে গত ভিডিওতে শেখানো হয়েছিল যে এভারেজ কিভাবে করতে হয়। প্রচুর প্রশ্ন আমার কাছে আসছে, সিপার্ল এইটা ওই স্টকটা এভারেজ করতে চাই, বটম করে ফেলছে, এভারেজ করব কিনা। সবাইকে তো আসলে আলাদাভাবে অ্যান্সার দেওয়া যায় না। আমি সকলের উদ্দেশ্যে আমি কিন্তু ভিডিও আকার আপনাদেরকে বুঝিয়েছিলাম, যখন কোনো একটা স্টক বটম ক্রিয়েট করে ওই বটমেই কখনো ইনভেস্টমেন্ট করতে নাই। যদি আপনার হাতে এনাফ ক্যাশ থাকে যে আপনি বারবার এভারেজ করতে পারবেন তাহলে আপনি করতে পারেন, কোনো অসুবিধা নাই। আপনাকে আবারও এভারেজ করার প্রিপারেশন মাথায় রাখতে হবে। বাট যদি আপনার কাছে একবারই এভারেজ করার মতো টাকা থাকে তাহলে এইখানে এভারেজ করা যাবে না। মার্কেট প্রাইস এইখান থেকে উঠবে, যত দূর উঠতে দেন, উঠতে কোনো একটা লেভেলে গিয়ে মার্কেট আবার কারেকশন করতে নিচে আসবে। নিচে আসার পর প্রিভিয়াস যে লোটা তৈরি করেছিল যদি সেই লো পর্যন্ত না নেমে ওই লেভেলের আগে থেকেই ঘুরে দাঁড়ায় তাহলে তখন আপনি এভারেজ করতে পারবেন। আদারওয়াইজ স্টকটা কিন্তু এইটা ভেঙে আবারও নিচের দিকে নামতে পারে। সো এইখানে এভারেজ করাটা ঝুঁকিপূর্ণ হয়, প্রতিটা স্টকের ক্ষেত্রে প্রযোজ্য। এবার একটু দেখেন চার্ট কি হইছে। আপনি চাইছিলেন যে এই যে 55 বা 56 লেভেলে এভারেজ করবো কিনা সেই পরামর্শ। দেখেন এইখান থেকে স্টকটা এখানে 59 টাকা পর্যন্ত উঠছে। আমি এখানে কি দেখাইছি, আমি 66 টাকা, এটা তো আমি রেজিস্ট্যান্স জোন দেখাইছি, এত দূর উঠে নাই কারণ মার্কেটই পজিটিভ ছিল না, কিছুটা উঠছে আর কি। কিছুটা উঠার পর আলটিমেটলি মার্কেট কিন্তু আবার নিচের দিকে আসছে এবং প্রিভিয়াস যে লোটা ছিল সেই লোটা কিন্তু ব্রেক করে ফেলছে। তার মানে এইখানে যদি আপনি 55 টাকার উপরে এভারেজ করতেন, এখন কিন্তু মার্কেট প্রাইস 51 টাকা, তার মানে আপনি পুনরায় লসে চলে যেতেন। সো এই কারণেই আমাদেরকে সেকেন্ড সুইংটা দেখতে হয়, নিচে নামে নাকি উপরে ওঠে। সো এখন যদি আবার প্রশ্ন করেন যে এখন কখন এভারেজ করব, সেম কন্ডিশন, নতুন যে লোটা ক্রিয়েট হবে, যে কত টাকাতেই ক্রিয়েট হোক না কেন, সেইখানে আপনি দাগ দিয়ে একটু ওয়েট করতে পারেন। সেইখান থেকে আবার একইভাবে উপরে উঠে রিটেস্ট করে যদি ঘুরে দাঁড়ায় তখন আপনি এভারেজ করতে পারেন। এর জন্য 15 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস ওয়েট করতে হতে পারে এবং এটাই নিয়ম। আপনি যদি এই নিয়মের সাথে যুদ্ধ করে বিকল্প চিন্তা করতে যান আপনি বিপদে পড়তে পারেন। আমি নিয়মটা আপনাকে বলে দিয়েছি, ফলো করবেন কি করবেন না একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার, সকল স্টকের ক্ষেত্রে প্রযোজ্য। আবারও বলছি, এবার আসেন, আমরা সবাই চার্ট বুঝি না, এত কিছু বুঝার সময় আমাদের নাই, টেকনিক্যাল অ্যানালিসিস শেখার মতো সময়, সাধ্য, ইচ্ছা কোনোটাই হয়তোবা আমাদের নাই। যদি না থাকে তাহলে আমরা কি করব, তাহলে আমরা কি ধরনের সিদ্ধান্ত নিতে পারি? ওই যে ঘুরে ফিরে কিছু সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে। একটা অপশন হচ্ছে যেই স্টকগুলোর কোয়ার্টার ডিক্লেয়ার হয়ে গিয়েছে, স্টকগুলো ইতিমধ্যে সেফ হয়ে গিয়েছে, সেই স্টক দিকে নজর দিন। উদাহরণস্বরূপ, যেমন আমি এখানে আপনাদের উদাহরণ হিসেবে 2টা স্টক আনছি, নট নেসেসারি যে কালকে আপনাকে এই স্টকটা কিনতে হবে, আমি শুধু কন্ডিশনটা বুঝাবো যাতে করে এই কন্ডিশনের সাথে আপনি নিজে ম্যাচ করে ওই সেক্টরেরই আরো কিছু স্টক খুঁজে বের করতে পারেন নিজের জন্য। আমি আপনাকে নিয়মটা দেখাচ্ছি, আমি আপনাকে এই স্টকটা কিনতে বলছি না, বিষয়টা বোঝার চেষ্টা করবেন। পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, একটু ইপিএস এর দিকে যদি লক্ষ্য করি তাহলে জুন ক্লোজিং মানে Q2টা ডিক্লেয়ার হয়ে গিয়েছে, এটা ডিসেম্বর ক্লোজিং একটা শেয়ার। Q2তে ইপিএস আসছে 48 পয়সা। এর মানে কি? এর মানে হচ্ছে আগামী 3 মাসের জন্য এই স্টকটা সেফ। পরবর্তী যে কোয়ার্টারটা ডিক্লেয়ার হবে Q3, সেই Q3 আসার আগ পর্যন্ত এই শেয়ারটা কিন্তু আপনার ফান্ডামেন্টাল ডাটাতে কোনো পরিবর্তন হচ্ছে না। তার মানে মার্কেট যদি কারেকশনেও যায়, স্টকের প্রাইস যদি কমে বা বাড়ে, যেটাই হোক, এই স্টকটার ভ্যালুয়েশনে নতুন করে আহামরি ভয় ক্রিয়েট করার মতো কোনো কিছু কিন্তু আমাদের সামনে এই মুহূর্তে নাই।
পাশাপাশি আপনি যদি ইপিএসটা খেয়াল করেন তাহলে দেখবেন 48 পয়সার ইপিএসটা 2021 সাল থেকে আজ পর্যন্ত সর্বোচ্চ একটা ইপিএস। আমি কিউ2 সাথে ডিক্লেয়ার করলে কিউ2 হিসেবে এককভাবেও সর্বোচ্চ, যদি আপনি যে কোনো কোয়ার্টারের সাথে ডিক্লেয়ার করেন 2021 সালের Q1টা শুধুমাত্র 48 পয়সা এসেছিল, সেইটার সমান এখন আবার আসছে। আপনি যদি একটু অ্যানুয়াল ইপিএস এর দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন এর সর্বোচ্চ অ্যানুয়াল ইপিএস 1.59 পয়সা, যেটার এক্সপেক্টেড এর ইপিএস এবার দেখাচ্ছে 1 টাকা 80 পয়সা। এখন 1 টাকা 80 পয়সা যদি নাও আসে, 1 টাকা 60 পয়সাও যদি আসে, যদি পরেরটা কমেও যায়, তারপরেও কিন্তু ইপিএসটা সর্বোচ্চ থাকবে বিগত 4 বছরের মধ্যে। সো 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 এটা না এইটা 4 বছরের মধ্যে। তার মানে একটা জায়গায় আমরা একমত হইতে পারলাম যে ইপিএসটা নিয়ে আমাদের টেনশন করার কিছু নাই। এবার আসেন স্টকটার পি রেশিও 12, 5 কোটি শেয়ারের পি রেশিও 12 কিন্তু খারাপ না, এটা আপনারা বুঝেন, এটা বোঝানোর কিছু নাই। মূল বক্তব্যটা হচ্ছে এর প্রাইস রেঞ্জ হচ্ছে 21 টাকা থেকে 31 টাকা পর্যন্ত এবং বর্তমান প্রাইস হচ্ছে 23 টাকা। তাহলে আপনি যদি 21 টাকা থেকে 23 টাকার মধ্যে না কিনেন তাহলে আপনি কখন কিনবেন? আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গায়। যেহেতু আপনি টেকনিক্যাল অ্যানালিসিস বুঝেন না, আমি সেটা বলে নিয়েছি কিন্তু প্রথমে, যদি আমি টেকনিক্যাল অ্যানালিসিস বুঝি তাহলে হয়তো আমি এখানে কিনবো না, কারণ এখানে কেনার পর আমাকে ওয়েট করতে হইতে পারে। আমি টেকনিক্যাল অ্যানালিসিস বুঝলে ব্রেকআউটের পরে হয়তোবা 24-25 টাকার উপরে গেলে কিনবো, আবার 30 টাকায় হয়তো সেল করবো, সেটা ভিন্ন কল। বাট আপনি যেহেতু চার্ট নিয়ে বিচলিত থাকতে চান না বা সেটার আপনার স্কিল নাই, সেই ক্ষেত্রে আপনি যদি এই 21 টাকা থেকে 23 টাকার আশেপাশে আসলে বটমে না কিনেন, আপনি কিনবেনটা কখন? আপনার তো এখানে ফান্ডামেন্টালি রিস্ক নাই। সো এই যে স্টকটা আমি আপনাকে উদাহরণ হিসেবে দেখালাম, এই ধরনের নট নেসেসারি কালকে সকালে ঘুম থেকে উঠে কিনতে হবে। এই স্টকটার বটম এই যে এই জায়গায় এবং বটমের থেকে 2 টাকা উপরে অবস্থান করতেছে, তার মানে এই 2 টাকার জায়গাটা হচ্ছে আপনার ধাপে ধাপে বাই করার জায়গা, আপনি এখন যততে পান। সো এই ধরনের স্টক খুঁজে বের করে আপনি চাইলে ইনভেস্টমেন্ট করতে পারেন কয়েক মাসের জন্য, আমি কয়েক বছরের কথা বলছি না। সো এতে হবে কি, মার্কেট এখান থেকে এইখানে গেল, আবার টিকলো না, আবার এখানে পড়ে গেল, আপনি কিনছেন, কেনার পরে যদি এটা ব্রেকআউট করে আপনি হয়তো বা 23 টাকা দিয়ে কিনে 30 টাকা পেয়ে গেলেন, ব্রেকআউট করে মার্কেট বুলিশ হয়ে গেলে। আবার এখান থেকে এখানে গেল, 23 থেকে 25-এ গেল, আপনি সেল করতে পারলেন না, অ্যানালিসিস বুঝেন না বলে, মার্কেট এখান থেকে কারেকশন করে আবার নিচের দিকে চলে আসলো, আপনার স্টকটা আবার সেই 25 টাকা থেকে কমে 23 টাকায় কিনছিলেন, হয়তো 21 টাকায় যাবে। ইটস নট লাইক দ্যাট 15 টাকায় চলে যাবে। আর 15 টাকায় যদি কেউ যায়ও, ওইটা আরো অনেক বেশি বাড়বে, ওই ডিসকাশনেই যাচ্ছি না। সো আপনি কিন্তু অনেক বেশি রিস্কের মধ্যে থাকবেন না। এই ধরনের স্টক আসলে আপনাদের পিক করা উচিত। ইপিএসও মানে ঝুঁকিমুক্ত হয়ে গিয়েছে, পাশাপাশি স্টকগুলো যদি মার্কেট আপ ডাউনও করে, কমার খুব একটা জায়গা অবশিষ্ট নাই। তার মানে কিন্তু এই না যে এই স্টকটা আমি আপনাকে কিনতে বললাম এবং আগামী 7 দিনের মধ্যে এই স্টকটার প্রাইস বাড়বে। আমি আপনাকে সেফটি কিভাবে খুঁজে বের করবেন সেটা বোঝানোর চেষ্টা করছি। আর একটা স্টক দেখতে পাচ্ছি, রিলায়েন্স ইন্স্যুরেন্স। আপনি দেখেন ইপিএসটা ডিক্লেয়ার হয়ে গিয়েছে, ইপিএস পজিটিভ, আগের কোয়ার্টারের সাথে যদি কম্পেয়ার করেন ভালো এসছে, ন্যাভের থেকে প্রাইস কম প্রাইসে আছে, পি রেশিও মাত্র 6-এর ঘরে আছে, মার্কেট প্রাইস এখন 62 টাকায় আছে। নট নেসেসারি আপনার 62 টাকায় কিনতে হবে, স্টকটির লোয়েস্ট প্রাইস হচ্ছে 51 টাকা গত 1 বছরের মধ্যে। আপনি 62 টাকায় আছে, একটু ওয়েট করতে পারেন। এইখানে দেখেন আপনি যদি 58 টাকার নিচে স্টকটা পান, 54, 55, 56 এই যে রেঞ্জটা, মানে 4-5 টাকা কমে যদি আপনি পান, তাহলে এই স্টকটা যদি আপনি তখন পিক করেন, আপনার ঝুঁকি কতটুকু থাকতেছে? ঝুঁকি থাকতেছে 5 টাকা, কিন্তু যখন আপনার প্রফিটের দিকে যাবে এই স্টকটা কিন্তু আপনাকে 80 টাকা পর্যন্ত ইজিলি রিটার্ন দিতে পারে। তার মানে 5 টাকা ঝুঁকি নিয়ে আপনি 25 টাকা প্রফিট করার মতো একটা অপরচুনিটি ক্রিয়েট করার সুযোগ পাচ্ছেন। অবশ্যই সময় দিতে হবে। সো এগুলো হচ্ছে অ্যানালিসিস যারা কম পারি তাদের জন্য সেফ ইনভেস্টমেন্টের একটা অপশন হইতে পারে। ইন্স্যুরেন্স শুধু দেখাবো না, সবাই ইন্স্যুরেন্সে বিনিয়োগ করে না। আসেন টেক্সটাইল থেকে একটা শেয়ার আপনাদেরকে দেখাই। ইতিপূর্বে ছিল এনভয় টেক্সটাইল, যেটা ভালো করে উঠে গিয়েছে অলরেডি, সো ওইটাতে যাচ্ছি না। পিটিএল এর বর্তমান কোয়ার্টারগুলো যদি আপনি দেখেন, ধারাবাহিকভাবে কোয়ার্টারগুলো ভালো, এখনো পর্যন্ত মানে জুনের যে কোয়ার্টারটা ডিক্লেয়ার হওয়ার কথা সেটা ডিক্লেয়ার হয় নাই। বাট আপনি যদি ইপিএস এর গ্রোথের দিকে চিন্তা করেন, গত বেশ কয়েক বছর ধরে ইপিএস এর গ্রাফটা কিন্তু জাস্ট উপরের দিকে উঠতেছে। এখন 24 সালে যদি 7.5 টাকা না এসে এই 6.5 টাকা আসে, একটু কম আসুক, তাতে কোনো সমস্যা নাই, কারণ আমাদের স্টকটা গ্র্যাজুয়ালি প্রফিটেবল হচ্ছে, মানে ভালো করতেছে। এমন পরিস্থিতিতে এই স্টকটার সর্বনিম্ন প্রাইস 50, বছরের সর্বোচ্চ প্রাইস 84, আর আপনি স্টকটাকে 55 টাকার নিচে দেখতে পাচ্ছেন। তাহলে আপনার রিস্ক মার্জিন কতটুকু আর উপরের দিকে প্রফিট মার্জিন কতটুকু, সেই জিনিসটা বুঝে কিন্তু আপনি চাইলে এই স্টকগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন। হ্যাঁ, আপনি চাইলে জুন ক্লোজিং ইপিএস ডিক্লেয়ার হওয়ার ডেট যদি চলে আসে, সেই ডেটের আগে যদি প্রাইস গেইন হয়ে যায় আপনি প্রফিট টেক করতে পারেন। অথবা যদি আপনি দেখেন যে আপনি কিনবেন
তার ঠিক 3 দিন পরে ইপিএস ডিক্লেয়ার করবে, তাহলে আপনি কিনবেন না। সেই ক্ষেত্রে আপনি ওয়েট করবেন, ইপিএস ডিক্লেয়ার করার পর ইপিএসটা যদি ভালো হয়, ওই দিন যদি হল্ট হয়ে যায় কিনবেন না, 4-5 দিন ওয়েট করলে দেখবেন প্রাইস যেখানে ছিল ওখানে আবার পাচ্ছেন, তখন আবার কিনবেন। বাট এই মুহূর্তে যদি চিন্তা করেন, মানে এভারেজ ভাবে যদি আপনি চিন্তা করেন, তাহলে এই স্টকটা কিন্তু এই প্রাইসে এই ইপিএস এ সেফ একটা অপশন। মানে এখান থেকে কেনার পরে আর 50 টাকায় যাইতে পারে না, এটা আমি কখনোই বলবো না, বাট সেফ একটা অপশন। যেহেতু আপনি চার্ট নিয়ে দৌড়াদৌড়ি করতে পছন্দ করতেছেন না, সো সেই ক্ষেত্রে আপনার কিন্তু এখানে সেফটি মার্জিনটা থাকতেছে। ফার্মাসিউটিক্যালস থেকে একটা শেয়ার নিয়ে আসলাম, নাভানা ফার্মা। নাভানা ফার্মার ইপিএস এর দিকে যদি আপনি লক্ষ্য করেন, গ্র্যাজুয়ালি স্বাভাবিকভাবে একই ধাঁচে একটা ইপিএস দিয়ে যাচ্ছে। কোয়ার্টার ডিক্লেয়ার করে নাই। অনেকে বলতে পারেন সরকারপন্থী ইস্যু ছিল, এই ছিল, হ্যাঁ সেই জন্যই তো প্রাইস কারেকশনও হয়েছে, কারেকশন হয় নাই তা তো না। এখন 10 কোটি শেয়ার সংখ্যার ফার্মাসিউটিক্যালের একটা শেয়ারের পি রেশিও যখন 15তে নামে, তখন সেটা ফেয়ার ভ্যালুতে চলে আসে, এটা হচ্ছে মূল কথা। এর নিচে যে নামতে পারবে না, ব্যাপারটা মোটেও এরকম না। বাট আপনি যদি ইপিএস এর দিকে লক্ষ্য করেন, 3.5 টাকা সেই ইপিএস দেয়, আর এই বছর 4 টাকার উপরে দেওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। তাহলে 4 টাকার উপরে যদি সেই ইপিএস দিতে পারে, সেই ক্ষেত্রে প্রাইস তার ইয়ারলি লোতে অবস্থান করতেছে, তাহলে কি এইটা আপনার জন্য সেফটি মার্জিন বেশি নিয়ে আসতেছে না? হ্যাঁ, এখন 63 টাকায় কেনার পর এটা 60 টাকার নিচে কোনোদিনও নামবে না, এটা আমি আবারও বলতে পারবো না। সেটা আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে। আপনি যদি খুবই ওয়েট করে ডিসিশন নিতে চান, তাহলে ইপিএস দেওয়া পর্যন্ত অপেক্ষা করেন। বাট এই পরিস্থিতিতে যদি আপনি চিন্তা করেন, তাহলে মার্কেট প্রাইস যদি তার প্রিভিয়াস বটমটাকে ব্রেক না করে, এই যে প্রিভিয়াস বটম, এই বটমটাকে যদি ব্রেক না করে, এখান থেকে যদি কোনো বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়, তাহলে এই ধরনের স্টকে কিন্তু আপনি অ্যানালিসিস কম বুঝেও সেফটি মার্জিন হাতে রেখে কিছু সময়ের জন্য বিনিয়োগ করতে পারেন। ব্যাপারটা এরকম। ইটস নট লাইক আপনাকে নাভানা ফার্মা ইনভেস্ট করতে হবে। আমি একটা উদাহরণ দিলাম ফার্মাসিউটিক্যাল সেক্টর থেকে, সো আপনি এই ধরনের বৈশিষ্ট্য সম্বলিত আপনার পছন্দের যে কোনো ফার্মাসিউটিক্যাল সেক্টরের বা অন্য একটা সেক্টরের স্টকে ইনভেস্টমেন্ট করতে পারেন। এইবার আসেন একটা লং টার্ম ইনভেস্টমেন্ট পরিকল্পনার ব্যাপারে। আবার বলছি, লং টার্ম ইনভেস্টমেন্টের চিন্তা করে থাকলে শর্ট টার্ম গেইন হতেও পারে, নাও হতে পারে। শর্ট টার্ম গেইন হতেও পারে, নাও হতে পারে। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, এই স্টকটা 100 টাকা থেকে 150 টাকার একটা শেয়ার, এটা আমরা শত স্বীকৃত এবং আমরা সবাই কিন্তু বিশ্বাস করি, জানি, দেখে এসছি। এই স্টকটার দাম কেন আজকে 70 টাকার ঘরে আসছে সেটা আমরা সবাই জানি, সেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি না। পাবলিক সেন্টিমেন্ট না থাকার কারণে স্টকটাতে বায়ার ছিল না। এখন এই লেভেলটা থেকে ওই যে সিপার্লের মতো আরেকবার কমতে পারে না, সেটা আমি কখনোই বলবো না। বাট তার যে ইপিএস, তার যে ফিনান্সিয়াল ডাটা, তার যে গত 20-30 বছরের মানে হিস্ট্রিক্যাল প্রাইস রিফ্লেকশন, তাতে করে এই স্টকটা 70 টাকার আশেপাশে ক্ষতি হওয়ার মতো শেয়ার না। কিন্তু যদি আপনি লং টার্মে চিন্তা করতে পারেন, কারণ বেক্সিমকো ফার্মার মানে ম্যানেজমেন্ট লেভেলে পরিবর্তন আসতে পারে, অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে, সেগুলো আনলক, এই সেই বিভিন্ন ধরনের ইস্যু হইতে পারে। বাট যেটাই হোক না কেন, এই ইস্যুগুলো কিন্তু 3 মাস, 4 মাস, 6 মাসের মধ্যে সলভ হয়ে যাবে। এমন না যে বাংলাদেশ থেকে বেক্সিমকো ফার্মা বন্ধ হয়ে যাবে, ইটস নট পসিবল। হয়তো মালিকানাতে চেঞ্জ আসতে পারে, হয়তো নিয়ম কানুনে চেঞ্জ আসতে পারে, হয়তো ম্যানেজমেন্ট লেভেলে পরিবর্তন আসতে পারে, সিস্টেম চেঞ্জ হইতে পারে, বাট কোম্পানি থাকবে, কোম্পানির প্রোডাক্টও থাকবে। সো এই যে ইনভেস্টমেন্ট অপরচুনিটি, এগুলো হচ্ছে লং টার্মের জন্য গোল্ডেন ইনভেস্টমেন্ট অপরচুনিটি। যারা লং টার্ম পছন্দ করেন, তারা কিন্তু এই ধরনের শেয়ারে, এই ধরনের প্রাইসে ঝুঁকি নিয়ে, এখন আপনি ঝুঁকি দেখতে পাচ্ছেন, বাট এই ঝুঁকিটাই সমহারে আপনার প্রফিটকে দ্বিগুণ করবে ইন দা লং টার্ম। গেল একটা লং টার্ম স্টক। এবার মিড টার্ম স্টকের দিকে যদি চিন্তা করেন, এই যে বিএসআরএম লিমিটেড, বিএসআরএম স্টিল, এই স্টকগুলোর পি রেশিও দেখছেন 5.6। হ্যাঁ, আমি আপনাকে বলবো, আপনি চাইলে জুনের ইপিএসটা পর্যন্ত দেখে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারেন। যেমন বিএসআরএম লিমিটেড এখন যে লেভেলে আছে, এখানে আমি আপনাকে ডিরেক্টলি বাই পরামর্শ কখনোই দিব না। এটা একটা ডাবল টপ পজিশন ক্রিয়েট করে রাখছে, এখান থেকে প্রাইস রিফ্লেক্ট করে নিচেও আসতে পারে, হয়তোবা সুযোগ আছে এখান থেকে প্রাইস নিচে আসার। কিন্তু এই স্টকটাকে যদি আপনি আবার 54-55 টাকার আশেপাশে পান, ডেফিনেটলি এই স্টকটা তখন আপনার মাস্ট একটা বাই করার অপরচুনিটি ক্রিয়েট করবে। আপনি যদি বিএসআরএম লিমিটেডের দিকে তাকান, ফ্লোরে থাকাকালীন মাল্টিপল টাইমের মধ্যে বায়ার চলে আসছে 90 টাকাতেই, ফ্লোরে থাকাকালীন। ফ্লোর ছাড়ার একদিন আগেও কিন্তু বায়ার চলে আসছে। পরবর্তীতে ফ্লোর ছাড়ার পর, ফ্লোরের পরের দিন যারা এই যে 84-85 টাকায় বাই করছে, তারা কিন্তু অলরেডি সেফ হয়ে গিয়েছে। এখন এই স্টক এখানে আপ ডাউন করবে, সময় নেবে, এটাই সত্য। কিন্তু যেই রেটে সে বাই করে ফেলছে, তারা নতুন করে লস হওয়ার সম্ভাবনা খুবই কম। সো আপনার যদি একটু মিডিয়াম টাইপের সময় নিয়ে পরিকল্পনা করার মতো সুযোগ হাতে থেকে থাকে, তাহলে এই স্টকগুলো দেখতে পারেন। বা আপনি চাইলে ইপিএস ডিক্লেয়ার হওয়ার পরে 2 টাকা বেশি দিয়ে কিনলেও তখন সিদ্ধান্ত নিতে পারেন। বাট এই স্টকগুলো আপনাকে টেকনিক্যাল চার্টে মার্কেট আপ হচ্ছে, ডাউন হচ্ছে, এই পেইনটা দিবে না। আমি আপনাকে এইটা বোঝানোর চেষ্টা করতেছি। এই স্টকটা টেকনিক্যাল চার্টে মার্কেট খারাপ হয়ে গেলে 80 টাকায় আসবে,
বাট মার্কেট ভালো হইলে আবার 100 টাকায় যাবে। সো আপনি যদি এটা 85 টাকার নিচে কিনতে পারেন বা আশেপাশে কিনতে পারেন, মার্কেট নিয়ে সবসময় ওরিড থাকার সিচুয়েশনটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। দ্যাটস দ্য মেসেজ, রাইট? আমরা নেট আগে দেখাইছি, এটা নিয়ে বলার কিছু নাই। আবার যদি আমরা এটা 32-33 টাকার আশেপাশে আবার পাই, হয়তো পাবো সামনে কয়েকদিন পর, তাহলে এই স্টকটা আবার বিনিয়োগযোগ্য হয়ে উঠবে। এটা বলা আছে, অনেক আগে থেকে বলা আছে, এটা নিয়ে আর নতুন করে বাড়তি কথা বলতে চাচ্ছি না। সোনালী আঁশ নিয়ে আমি আপনাদের বলছিলাম যে ভাই 250 টাকার নিচে যাওয়ার পর সবাই চিন্তিত হয়ে গেছিলেন, অনেক প্রশ্ন করতেছিলেন। দেখেন সোনালী পেপারের কেসটা ডিফারেন্ট হয়েছে, সোনালী আঁশটা কিন্তু ডিফারেন্ট। দুইটার নাম সোনালী দেখে দুইটাকে একভাবে মেজার কইরেন না। এইটার মধ্যে ফান্ডামেন্টাল ডেটার প্রেজেন্স আছে, সোনালী পেপারটার মধ্যে প্রেজেন্সটা ছিল না, এবং পরবর্তীতে সোনালী পেপারের ফান্ডামেন্টাল ডেটাটা খারাপ আসছে বিধায় সে প্রেসারে পরে ওই লেভেলে চলে গেছে। অবশ্যই উঠবে, বাট একটু তাকে আপ ডাউন করে অ্যাকুমুলেট হয়ে তারপরে ঘুরে আসতে হবে। বাট সোনালী আঁশের Q4টা যদি মোটামুটিও আসে, তাহলে কিন্তু এইটার মুভমেন্ট করার একটা বড় জায়গা থাকবে। সো এই স্টকে যাদের বিনিয়োগ আছে তারা টেনশন করার কিছু নাই, অন্তত পক্ষে লো ব্রেক না করা পর্যন্ত এখানে আহামরি টেনশন করার কোনো কিছু নাই। আমি আপনাকে এই স্টকটা নতুন করে কিনতে বলতেছি, ব্যাপারটা এরকম না, বাট আমি বলতেছি ভ্যালুয়েশন অনুযায়ী এই স্টকটা নিয়ে টেনশন করার মতো কিছু নাই। তবে সিদ্ধান্ত যদি নতুন নেয়ার হয়, তাহলে আপনি চাইলে Q4টা দেখে সিদ্ধান্ত নিতে পারেন। তবে আমার ধারণা Q4-এ -20 টাকা দেখাবে না, এইখানে অলরেডি 15 টাকার উপরে দেখায় ফেলছে। সো 15 টাকার উপরে দেখায় ফেলছে। গত কয়েক বছরের হিস্ট্রিতে যদি এই 15 টাকার পর Q4 0 আসে, তারপরেও কিন্তু তার ইপিএস কয়েক গুণ আসবে, কয়েক গুণ। সো এগুলো নিয়ে এত ভয় পাওয়ার কিছু নাই, স্বাভাবিকভাবে চিন্তা করেন। আজকের ভিডিওতে আমি আপনাকে অনেক স্টক দেখাবো না, কারণ কি এখন মার্কেটটা আসলে কন্ডিশনাল মুভমেন্ট মুডে আছে, কন্ডিশনাল মুভমেন্ট মুড। ইটস নট লাইক ইটস এ কনফার্ম আপ ট্রেন্ড। সো কনফার্ম আপ ট্রেন্ড থাকলে অনেক কিছু বলে অনেক কনফিডেন্ট দেখানো যায়। এখন আপনাকে ক্যালকুলেটিভ সিদ্ধান্ত নিতে হবে। যদি আপনি ক্যালকুলেটিভ সিদ্ধান্ত নিতে না পারেন, তাহলে আপনাকে মার্কেটের সাথে আপনার প্রভাব কম থাকবে এই ধরনের সেফটি মার্জিন মেজার করে, এই ধরনের ক্যাটাগরির শেয়ার খুঁজে খুঁজে বের করে সেই ধরনের শেয়ারে ইনভেস্ট করতে হবে। আর যদি ধৈর্য ধারণ করতে পারেন, মার্কেটের হাতে আসে আসলে দুইটা কন্ডিশন। একটা হচ্ছে এই 5960 ব্রেক করে উপরে উঠে যাওয়া, যদি ব্রেক করে উপরে উঠে যায় সিনারিও ডিফারেন্ট। আর যদি 5960-এর আগে বাধা পেয়ে নিচে আসে, তাহলে মার্কেটকে আরেকবার, সেটা 5400 হোক, 5500 হোক আর 5300 হোক, সেটা পরে দেখবো, এরকম কোন একটা লেভেলে এসে ঘুরে তারপরে উপরের দিকে উঠতে হবে। এখন এই জায়গাটুকুর মধ্যে আপনি যদি না বুঝেন, আপনি যদি এত শর্ট টার্ম বেসিসে চিন্তা করে সিদ্ধান্ত নিতে না পারেন, আপনি কিছুদিন তাহলে মার্কেট সাইড লাইনে থেকে অবজার্ভ করতে পারেন। আমি কিন্তু দেখেন, আপনারা মনে করতে পারেন যে আমাদের ভিডিও দেখে একটা স্টকের দাম বাড়বে বা কমবে, ব্যাপারটা মোটেও এরকম না। আজকে যদি আমি একটা পার্টিকুলার স্টক ভিডিওতে বলি আগামীকাল সবাই মিলে কিনেন, আপনারা 5000 লোক বা 5000 লোক তো কিনবেন না, 500 লোক যদি কিনেনও, সেই স্টকটার প্রাইস আপনি 2-3 টাকা বাড়াতে পারবেন। বাট সেইখানে যদি প্রফেশনাল ইনভেস্টর না আসে, ফরেন ইনভেস্টমেন্ট না আসে, কোনো গ্যাম্বলার না ঢুকে, কোনো কিছু না হয়, ইনসাইডার ট্রেডিং বা কিছুই না হয়, তাহলে আমাদের এই স্টকটা শুনে শুনে যারা কিনলো, তাদের বাড়া ওই 2-3 টাকা কিন্তু তারপরের দিনই ড্রপ করবে। ওই স্টকটা কিন্তু মুভমেন্টে যাবে না বা আপ ট্রেন্ড কন্টিনিউ করতে পারবে না। সো ভিডিও দেখে বড় ইনভেস্টর যারা আছে, মার্কেট প্লেয়ার বা মার্কেট মেকার যারা আছে, তারা কিন্তু আমার মতো চুনোপুটির ভিডিও দেখে তাদের বিনিয়োগের সিদ্ধান্তগুলো তৈরি করে না। তারা মার্কেটের ভ্যালুয়েশন দেখে ফেয়ার লেভেলে মার্কেটে ইনভেস্ট করে, অথবা তাদের কাছে এমন পরিমাণ এনাফ ফান্ড আছে কোনো একটা স্টক নিয়ে তারা গ্যামলিং করতে পারবে, সেই কারণে সেই স্টকটা তারা নিজেরা হিউজ পরিমাণে বাই করে প্রাইস অনেক উপরে উঠে ফেলে, অথবা তাদের কাছে ইনসাইডার নিউজ আছে, সেই নিউজের ভিত্তিতে তারা ট্রেড করতে থাকে। কিন্তু তারা কিন্তু আমাদের ভিডিও দেখে সেই স্টকটার দাম বাড়ায়, ব্যাপারটা এরকম না। সো একটা ভিডিওর কারণে মার্কেটের দাম বেড়ে যাবে বা কমে যাবে, এটা কখনোই সম্ভব না। শেয়ার মার্কেটের ইন্ডেক্সটা অনেক বড় একটা বিষয়, একটা বিশাল জিনিস। এটা এরকম 50টা চ্যানেলে 50টা ভিডিও দিলেই বাড়বে বা কমবে, ইটস নট লাইক দ্যাট। বাট আমরা যেটা করি, মার্কেটের কন্ডিশনটা গ্রাফের মধ্যে প্রিন্টেড হয়, এই প্রিন্টেড ম্যাপের মাধ্যমে আমরা সেটাকে ট্র্যাক করার চেষ্টা করি। সো আমি আপনাকে ভিডিওতে জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি মার্কেটের কন্ডিশনটা কি কি হইতে পারে। এখন যদি আপনি আমাকে লাস্ট বলেন, ভাই এত কিছু বুঝি না, সোজা বাংলায় বলেন বাড়বে নাকি কমবে, তাহলে আমি আপনাকে বলবো, আমি মনে মনে ধারণা করতেছি মার্কেট আগামী সপ্তাহে কিছুটা পজিটিভনেস দেখাতে পারে। এই কারণে আমি কিছুটা ইনভেস্টমেন্ট গত বৃহস্পতিবারে করেছি, বাট আমি সেই পরিমাণ ফান্ড আবার হাতেও রেখেছি যাতে মার্কেট উল্টা দিকে গেলে আমি পরবর্তীতে সেগুলোকে আবার কমে কালেক্ট করে ম্যানেজ করতে পারি। সো এই হচ্ছে আমার পয়েন্ট অফ ভিউ। উপরের দিকে বাড়ার পসিবিলিটি 60% প্লাস, নিচের দিকে আসার পসিবিলিটি 40%-এর আশেপাশে। সো এইখানে আমি গ্যারান্টি কোনোভাবেই দিতে পারছি না, বাট আমার আশাটা আছে যে এইখান থেকে একটা পজিটিভ মুভমেন্টের জায়গা আমরা হয়তো দেখতে পাবো। এই হচ্ছে ইন্ডেক্সের অ্যানালিসিস, সিম্পল।
মানে এর থেকে মানে জটিল করার আর কিছু আমি দেখতে পাচ্ছি না। এটা বুঝে সেই অনুযায়ী আপনি আপনার সিদ্ধান্ত নিতে পারেন। আর এই জায়গাটা যদি আপনার জন্য সিদ্ধান্ত নেওয়ার জন্য কমফোর্টেবল জায়গা না হয়, তাহলে আপনি একটু ওয়েট করতে পারেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।